প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে। আমি গীতা বর্মন, প্রভাষক, অর্থনীতি, রূপসা ডিগ্রি কলেজ, খুলনা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি চলে যাচ্ছি আমার মূল ক্লাসে। আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক বাণিজ্যের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব এবং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ। এই চ্যাপ্টারটা যেহেতু থিওরিটিক্যাল আলোচনা বেশি, সেহেতু আমরা কিছু পয়েন্ট আকারে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব যে টপিকটা, সেটা আসলে বলা বাহুল্য যে আন্তর্জাতিক বাণিজ্য যদি না সৃষ্টি হইতো বা না প্রচলন থাকতো, তাহলে আমাদের শুধুমাত্র আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে না, পৃথিবীর বিভিন্ন দেশের প্রেক্ষাপটে এটা বলা যায় যে আন্তর্জাতিক বাণিজ্যের অনুপস্থিতিতে একটা যে কোনো দেশের অর্থনীতি কিন্তু বিকল হয়ে যেতে পারে, যে কোনো দেশের মানুষের জীবনধারাটা স্তব্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। হয়তো বা কিছুদিন চলবে আন্তর্জাতিক বাণিজ্যের অনুপস্থিতিতে, কিন্তু বেশি দিন সেটা স্টে করা সম্ভব না। এখন আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দেশের অর্থনীতির জন্য, সেহেতু এখানে পয়েন্ট আকারে যে কথাগুলো আছে সেগুলো দেখো। প্রথমে আছে অনুৎপাদিত দ্রব্য সামগ্রীর আমদানি। অনুৎপাদিত দ্রব্য সামগ্রী মানে কি বোঝাচ্ছে? অনুৎপাদিত, তার মানে যেটা উৎপাদিত হচ্ছে না সেটাই হচ্ছে অনুৎপাদিত। আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টগুলো উৎপাদন করা সম্ভব নয়, সেগুলো যদি আমরা ভোগ করতে চাই, আমরা উৎপাদন করতে পারছি না, কিন্তু আমাদের ভোগ করার অধিকার আছে। কিভাবে? আমরা বাইরের দেশ থেকে সেটা নিয়ে আসছি, বা অন্য যে দেশে এটা উৎপাদিত হচ্ছে সেটা যদি আমি আমার দেশে ভোগ করতে চাই, তাহলে হয়তো বা তার প্রাইসটা অনেক বেশি পড়বে, বা সবার পক্ষে সেটা কেনা সম্ভব হবে না। কিন্তু যদি কেউ চায় বা যদি কেউ সেটা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে সে অ্যাক্সেসটা পাবে। কিসের জন্য পাবে? যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যটা প্রচলন আছে। তো আন্তর্জাতিক বাণিজ্যের প্রথম পয়েন্ট হচ্ছে অনুৎপাদিত দ্রব্য আমদানি। যে দেশ যে দ্রব্যগুলো উৎপাদন করতে সক্ষম নয়, সেই দ্রব্যগুলোও সেই দেশ ভোগে যেতে পারবে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। সেই জন্য এই অনুৎপাদিত যে দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো অন্য দেশ থেকে আমদানি করে এই দেশের অভাব বা চাহিদা যাই বলি সেটা পূরণ করা সম্ভব। 2 নম্বর আছে উদ্বৃত্ত পণ্য রপ্তানি। একটা দেশে শুধুমাত্র ল্যাকিংসে থাকবে বা অভাবে থাকবে, ঘাটতিতে থাকবে তা কিন্তু নয়। প্রত্যেকটা দেশ কিছু কিছু জিনিসে অবশ্যই পারদর্শী। যেমন আমরা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে বলতে পারি, কিছু কিছু ব্যক্তি কিছু কিছু কাজে বা কিছু কিছু সাইডে খুব বেশি স্কিল বা খুব বেশি পারদর্শী, আবার অন্য সাইডে কিন্তু সে তার ঘাটতি আছে। তাহলে ঠিক এইভাবে একটা দেশ একটা কিছু দ্রব্য প্রোডাকশন যদি কঠিন হয়ে যায় বা কিছু দ্রব্য সে উৎপাদন করতে নাই পারে, কিন্তু সব দ্রব্য যে উৎপাদন সে করতে পারবে না এমন কোনো কথা নাই। সে অন্য কিছু প্রোডাক্ট আছে যেগুলো হয়তো বা সে উৎপাদনে অনেক বেশি পারদর্শী। যখন সে যে দ্রব্য উৎপাদনে পারদর্শী, সে দ্রব্য অনেক বেশি পরিমাণ উৎপাদন করতে পারছে বা করে ফেলছে, এই এক্সট্রা যে দ্রব্যটা বা এই উদ্বৃত্ত যে দ্রব্যটা, এই দ্রব্য কি করবে? এই দ্রব্য তার ভোগের তুলনায় অনেক বেশি উৎপাদন যখন হয়ে যাবে বা করতে পারবে, তার ক্যাপাসিটি আছে, তখন এই দ্রব্য সামগ্রী সে বাইরের দেশে রপ্তানি করতে পারবে, এবং রপ্তানি করে সে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র যে আমদানি, তার অভাব হলে আমদানি করে দ্রব্যের অভাব পূরণ করবে তা নয়। যখন দ্রব্য সামগ্রীর উৎপাদন অতিরিক্ত হয়ে যাবে বা উদ্বৃত্ত হবে, এক্সট্রা কিছু দ্রব্য সামগ্রী উৎপাদিত থেকে যাবে, তখন সেই দ্রব্য বাইরের দেশে রপ্তানি করার মাধ্যমে কিন্তু দেশের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব। থার্ড পয়েন্টে আছে জরুরি অবস্থার মোকাবেলা। এটা কি 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 ব্যাখ্যা হতে পারে? জরুরি অবস্থার মোকাবেলা বলতে বোঝাচ্ছে যে কিছু অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার থাকে, যেমন ধরো প্রচুর পরিমাণে ভূমিকম্প, প্রচুর বৃষ্টি, যেটা বন্যা আমরা যেটাকে বলি, যখন এলাকার পর এলাকা যখন প্লাবিত হয়ে যায়, বা ভূমিকম্পে মানুষের ঘর বাড়ি ধসে পড়ে যায়, বা জলোচ্ছ্বাসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো বা জরুরি যে অবস্থাগুলো জারি পরিলক্ষিত হয়, এই সমস্যার কারণে যখন মানুষ সবকিছু হারিয়ে ফেলে, তখন একটা দেশের সরকারের পক্ষে সেই সকল অবস্থা কিন্তু মোকাবেলা করা সম্ভব হয় না। তো আমরা জানি যে যখন
আমাদের দেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, প্রত্যেক বছর মানুষকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এবং অনেক কিছু হারাতে হয়। তো আমরা শুনে থাকি বা আমরা দেখে থাকি, হয়তো আমরা অনেকে প্রত্যক্ষদর্শী যে বাইরের দেশের অনেক অর্গানাইজেশন আমাদেরকে ডোনেট করে। তারা এই ডোনেটটা কেন করে? তারা যে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে তাদের রিলেশনশিপ আছে এবং এই আন্তর্জাতিক বাণিজ্যের সাথে তারা যেহেতু ইনভলভ, সেহেতু তারা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বা জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং শুধুমাত্র যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা না, এই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য যে স্পেসিফিক প্রোডাক্টগুলো বেশি প্রয়োজন, সেই প্রোডাক্টগুলো কিন্তু বাইরের দেশ থেকে সে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই লেনদেন বা আদান প্রদান করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থার মোকাবেলা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, ঔষধ সামগ্রী, এইগুলোই হচ্ছে জরুরি প্রয়োজন মানুষের। এই জরুরি যে দ্রব্য সামগ্রীগুলো আছে সেগুলো আন্তর্জাতিক বাণিজ্যের কারণেই একমাত্র ওই জরুরি পরিস্থিতিতে সাপ্লাই বা সরবরাহ করা সম্ভব। অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য আমদানি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও আমাদের কিন্তু কৃষিজাত অনেক দ্রব্যের আমদানি বাইরের দেশ থেকে করতে হয়। তো এখানে একটা অ্যামাউন্ট আছে, দেখো এখানে খাদ্যশস্য আমদানিতে বাংলাদেশ তোমার 17-18 অর্থ বছরে 97,74,000 মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করেছে। 97,74,000 মেট্রিক টন খাদ্যদ্রব্য বাংলাদেশ বাইরের দেশ থেকে আমদানি করেছে। তাহলে এই অ্যামাউন্টটা দেখে বোঝা যাচ্ছে বা শুনে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে খাদ্যদ্রব্য বা অত্যাবশ্যকীয় যে ভোগ্যপণ্য, সেটা বাইরের দেশ থেকে শুধুমাত্র ভোগ্যপণ্যের মধ্যে শুধুমাত্র খাদ্যশস্য আমদানিতেই সে এত বেশি পরিমাণ অ্যামাউন্ট খরচ করছে। তাহলে এই যে প্রোডাক্টগুলো বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে খাদ্যশস্য হিসেবে, এগুলো তো মানুষের বেসিক নিড, খাদ্য ছাড়া মানুষ বাস করতে পারে না। এবং আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও কিন্তু খাদ্যশস্য উৎপাদনে সক্ষম নয় বা স্বয়ংসম্পূর্ণ নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শুধুমাত্র যে আমার বেসিক নিড বা মৌলিক চাহিদার জিনিস লাক্সারিয়াস বা বিলাসবহুল দ্রব্য সামগ্রী বাইরের দেশ থেকে আমদানি করতে হবে, যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের কৃষিজাত কোনো দ্রব্য সামগ্রীর দরকার নেই, তাহলে ভুল হবে। আমাদের ভোগ্যপণ্য বা অত্যাবশ্যকীয় জিনিসের পরিমাণও অনেক বেশি বা প্রয়োজনটাও অনেক বেশি, যেটা আমাদের বাইরের দেশের উপরে নির্ভর করে চলতে হয়। এবং এটা কেন পসিবল? অনলি আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলন আছে বলেই আমরা এই প্রোডাক্টগুলা আমরা আমাদের বেসিক নিড হিসেবে আমরা আমাদের কাছে সরবরাহ পাচ্ছি। কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান। দেখো অনেক সময় বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশের আওতাভুক্ত, সেহেতু কারিগরি ও প্রকৌশলগত কিছু জ্ঞানের অভাব আমাদের দেশে আছে। আমাদের দেশে লেবার আছে, কিন্তু আমাদের দেশের লেবারের কিন্তু স্কিল কম বা কারিগরি ও প্রকৌশলী যে জ্ঞানটা সেটার অনেক অভাব রয়েছে। এই অভাবের কারণে বাংলাদেশ কি করছে, বাইরের দেশ থেকে মূলধন, যন্ত্রপাতি, প্রযুক্তি এগুলো আমদানি করছে, কারণ এইগুলো কারিগরি জ্ঞান ছাড়া ইম্পসিবল। তো এই প্রযুক্তিগত যে জ্ঞানটা বা প্রযুক্তি যেগুলো, মূলধন, যন্ত্রপাতি, এগুলো বাইরের দেশ থেকে যখন আমাদের দেশে আমদানি করা হচ্ছে, তখন কিন্তু আমাদের দেশে শৈল্পিক যে কাজগুলো বা আমাদের দেশের শিল্পান্বয়ন, যেটা শিল্প উন্নয়ন, সেটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে। কারণ এইগুলো যদি আমাদের দেশে প্রডিউস করে, কাঁচামাল হিসেবে আমাদের দেশে প্রডিউস করে তারপর ফাইনাল প্রোডাকশনে আমরা যেতে চাই, তাহলে সেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এই জন্য এই প্রোডাক্টগুলো বাইরের দেশ থেকে আমদানি করে উৎপাদনে যাওয়া বেশি সাশ্রয়। বাজারের বিস্তৃতি। বাজারের বিস্তৃতি মানে কি বুঝছে, যে বাজারের প্রসারতাটা কতটুকু বাড়ছে বা বাজারের পরিচিতিটা কতটুকু হচ্ছে। বাজার, আন্তর্জাতিক বাজার, যেটা আন্তর্জাতিক বাজারেই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যটা সংঘটিত হয়। বাজার যেটা দেশের বাইরে সংঘটিত হয়, একটা দেশের অভ্যন্তরীণ এরিয়া, যেটা অভ্যন্তরীণ আয়তন, তার বাইরে যখন বাজারটা সংঘটিত হচ্ছে বা প্রোডাক্টের লেনদেন হচ্ছে, সেটাকে আমরা আন্তর্জাতিক বাজার বলবো। তো এই আন্তর্জাতিক বাজারটা যদি যদি আন্তর্জাতিক বাণিজ্যটা তৈরি না হতো বা সৃষ্টি না হতো, তাহলে এই বাজারের বিস্তৃতিটা কিন্তু খুবই কম হতো। কিন্তু যখনই বাজারটা দেশের বাইরে তৈরি হচ্ছে, দেশের অভ্যন্তরের বাইরে তৈরি হচ্ছে, তখন কিন্তু এই বাজারের বিস্তৃতি বাড়ছে।
ধরো একটা দেশ 5 থেকে 6টা দেশে রপ্তানি করে বা আমদানি, যেভাবে হোক সে 5 থেকে 6টা দেশের সাথে সে রিলেটেড, তখন তার বাজারের বিস্তৃতি যা হবে তার থেকে বেশি হবে যখন সেই দেশটি দেশের 20 থেকে 25টা দেশের মধ্যে তার দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানিতে ইনভলভ হবে। তাহলে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটা বলতে পারি যে বাজারের বিস্তৃতিটা অনেকটাই বেশি হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। মূলধনের গতিশীলতা কিভাবে বাড়ে? যখন একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক বেশি ইন্টিমেট হচ্ছে, তখন কিন্তু এই দেশের প্রোডাক্ট যখন ওই দেশে যাচ্ছে বা ওই দেশের প্রোডাক্ট যখন এই দেশে আসছে, তখন কিন্তু মূলধনের গতিশীলতাটাও বাড়ছে। অনেকে কিন্তু বাইরের দেশ থেকে বাংলাদেশে ডিরেক্টলি ইনভেস্ট করছে বা বাইরের দেশের কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন বাংলাদেশে এসে বিজনেস করছে। এই বিজনেস যখনই করছে তখন তার ইনভেস্টমেন্টটা কিন্তু বাংলাদেশেই করতে হচ্ছে। যখনই সে ইনভেস্ট বাইরের দেশ থেকে আমাদের দেশে হচ্ছে বা আমাদের দেশ থেকে বাইরের দেশে হচ্ছে, তখন কি মূলধনের গতিশীলতাটাও বৃদ্ধি পাচ্ছে। কারণ যে এই মূলধনটা বা এই ইনভেস্টমেন্টটা কিন্তু একটা দেশে সীমাবদ্ধ থাকছে না। যখনই আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হচ্ছে তখন এই মূলধনের যে ব্যবহারটা, ইউজেসটা, সেটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন ব্যয় হ্রাস, এই কথাটা আবারও আসি, আমরা যেহেতু এটা নিয়ে আরো আগেও কথা বলছি, আমরা বলছি যে উৎপাদন ব্যয় অপেক্ষাকৃত কম। আমরা আমাদের ইকোনমিক্সের আরো কিছু ইমপ্লিমেন্টেশন আছে, কিছু থিওরিক্যাল ব্যাখ্যা আছে, সেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলে একটা থিওরি আছে, যেটাকে বলা হয় তুলনামূলক সুবিধা তত্ত্ব। তো এই তুলনামূলক সুবিধা তত্ত্বটাই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের সাথে রিলেটেড। সেটা কেমন? যে বাংলাদেশ যদি গম উৎপাদন করতে চায়, তাহলে তার যদি 10 লক্ষ টাকা খরচ হয়, আমি ফর এক্সাম্পল বলছি যে বাংলাদেশ যদি গম উৎপাদন করতে যায় তাহলে তার খরচ হবে 10 লক্ষ টাকা, এবং যদি আমরা টাকার অ্যামাউন্টে বলি, এবং এই গম যদি কানাডা উৎপাদন করতে যায় তাহলে তার খরচ হবে অনলি 7 থেকে 8 লক্ষ টাকা। এখন যদি বাংলাদেশ যদি গম উৎপাদন না করে যদি পাট উৎপাদন করে, এই পাট উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের খরচ অনলি 5 লক্ষ টাকা। তাহলে এবং কানাডার এই পাট উৎপাদন করতে গেলে কানাডার খরচ হবে 10 লক্ষ টাকা বা তার বেশি। তখন কি করা উচিত? তুলনামূলকভাবে তখন কম্পেয়ার করা হবে যে এই 10 লক্ষ এবং 5 লক্ষ, এটা আমি কিসের ক্ষেত্রে বলছি? পাট। এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে বাংলাদেশ। তো এখানে দেখো যে পাট উৎপাদন করতে কানাডার খরচ হচ্ছে 10 লক্ষ এবং পাট উৎপাদন করতে বাংলাদেশের খরচ হচ্ছে 5 লক্ষ। তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু পাট উৎপাদনে যাবে কি বাংলাদেশ, এবং কানাডা কিন্তু পাট উৎপাদনে যাবে না, কারণ তার কস্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় তুলনামূলক সুবিধা তত্ত্ব। তো এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ তত্ত্ব থেকেই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। তো এখানে যেটা বলছে যে উৎপাদন ব্যয় হ্রাস, যে দ্রব্যের উৎপাদন ব্যয় যতটুকু কম সেই দেশ সেই দ্রব্য উৎপাদন করবে, এবং উৎপাদন ব্যয়টা যদি কোনো দেশের পক্ষে অতিরিক্ত বেশি হয় বা তুলনামূলকভাবে বেশি হয়, তখন সেই দ্রব্য উৎপাদনে না যেয়ে সে কি করবে? ওই দ্রব্য সে বাইরের দেশ থেকে আমদানি করবে। খুব সিম্পল। তাহলে এই যে এক্সাম্পলটা বললাম, এটাকে বলছে হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। যে উৎপাদন ব্যয়টা যদি আন্তর্জাতিক বাণিজ্য আছে বলেই উৎপাদন ব্যয়টা কম হচ্ছে, কারণ যদি আন্তর্জাতিক বাণিজ্য না থাকতো তাহলে বাংলাদেশ কি করতো? বাংলাদেশ এই পাট উৎপাদন না করে কানাডা উৎপাদন করতো, তাহলে তার টাকাটা অনেক বেশি খরচ হতো। কিন্তু এখানে এই পাট আর গমের এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি যে বাংলাদেশ যেহেতু তার পাট উৎপাদনে বেশি সুবিধা আছে তাহলে সে পাট উৎপাদন করবে, এবং যেহেতু তার গম উৎপাদনে কম সুবিধা আছে তাহলে সে গম উৎপাদন করবে না, গম উৎপাদন করবে কে? কানাডা। এবং এই দুটো প্রোডাক্ট কিন্তু কানাডা এবং বাংলাদেশের মধ্যে রপ্তানি আমদানি সম্ভব, কারণ বাংলাদেশ কি করবে? পাট রপ্তানি করবে, যেহেতু পাট উৎপাদনে তার খরচ কম, এবং কানাডা কি করবে? গম রপ্তানি করবে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে সে কি নেবে? পাট নেবে। এইভাবেই কিন্তু সংগঠিত হয় আন্তর্জাতিক বাণিজ্য। এরপর আছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। যদি উৎপাদন ব্যয় কম হয় তাহলে অবভিয়াসলি সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব। এখন
কোনো কিছুই কোথাও লিমিটেড নয় বা কোথাও সীমাবদ্ধ নয়, কোনো কিছু যে কোনোভাবে কোথাও সীমাবদ্ধ নয়, কোনো মানুষও কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মাঝখানে, মানুষের সামনে হিউজ নলেজ, হিউজ টেকনিক, যে যেভাবে যতটা সুবিধা নিতে পারে সে সেভাবে ততটা সুবিধা নিয়ে সে পথ চলবে। ঠিক এইভাবে যদি সম্পদের সুষ্ঠু ব্যবহারটা সম্ভব হয় তাহলে সেই দেশ কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা অনেক বেশি ত্বরান্বিত করবে। এরপর আছে স্বল্প মূল্যে দ্রব্য ক্রয়, এটা তো আছেই। স্বল্প মূল্যে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে তখন কিন্তু দুই একটা প্রোডাক্ট কিন্তু দেশে আসবে না, হিউজ পরিমাণ প্রোডাক্ট আসবে। দেখা গেল সেটা আমার দেশে উৎপাদন করে কিনতে গেলে আরো অনেক বেশি প্রাইস হয়ে যেত, কিন্তু সেটা যখন বাইরের দেশ থেকে আসছে, যেহেতু ওই দেশে হিউজ পরিমাণ উৎপাদন হচ্ছে, সেহেতু ওই দ্রব্যটা যখন আমি আমার দেশে বসে ইউজ করছি তুলনামূলকভাবে আমার খরচটা কম হচ্ছে। দক্ষতা বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি যদি পায় তাহলে তো দক্ষতাও বৃদ্ধি পাবে। লাস্ট আছে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। সব থেকে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যটা কিন্তু শুধুমাত্র যে বিজনেসের সাথে রিলেটেড তা না। যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে পরিচিত হয়, তার সাথে কোনো ধরনের ট্রানজ্যাকশনে যায়, সেটা বিজনেস পারপাজে হোক বা অন্য কোনো পারপাজে হোক, যখন মানুষের সাথে যখন মানুষের ইন্টারাকশনটা বাড়ে তখন কিন্তু সেই মানুষের যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে কিন্তু তার পাশে দাঁড়াতে পারে, তার হাত বাড়াতে পারে, সাহায্যের হাত বাড়াতে পারে। এবং মানুষের কাজ তো এটাই হওয়া উচিত, যখন একজন কোনো সমস্যা ফেস করবে তখন তার পাশে এসে দাঁড়ানো। এবং মানুষের সাথে মানুষের সম্পর্কের মেইন ভিত্তি হচ্ছে এটা। তো যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে, একটা দেশের সাথে একটা দেশের আন্তর্জাতিক বাণিজ্য যখন বছরের পর বছর কন্টিনিউ করবে, তখন কিন্তু এই যে কোনো দেশের একটা যদি কোনোভাবে বিপদগ্রস্ত হয়ে থাকে বা বিপর্যস্ত হয়, তাহলে সে খুব অনায়াসে আরেকটা দেশের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা পেতে একদম প্রস্তুত বা পেতে বাধ্য, সে সহযোগিতা করতেও বাধ্য এবং আরেকজন সহযোগিতা নিতেও বাধ্য। এখন শেষ হয়ে গেল আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বলে শেষ করা যায় না, তারপর আমরা পয়েন্ট আকারে কিছু ব্যাখ্যা দিলাম। এরপর আছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যটা কেমন বা কোন ধরনের দ্রব্য সামগ্রী সে আমদানি করে বা রপ্তানি করে, সেগুলো আমরা এখন দেখব। প্রথমে আছে কাঁচামাল রপ্তানি। এতক্ষণ পড়লাম আন্তর্জাতিক বাণিজ্য এরকম হলে এভাবে সংগঠিত হয় বা এরকম দ্রব্য সামগ্রীর লেনদেন হচ্ছে, অনেক কিছুই পড়লাম। এখন আসলে যে বাংলাদেশ স্পেসিফিক্যালি কোন ধরনের দ্রব্য সামগ্রীগুলো আমদানি করে বা রপ্তানি করে বা তার সিচুয়েশনটা কি, আমরা সেটা দেখব। তো আছে প্রথমে কাঁচামাল রপ্তানি। বাংলাদেশ কিন্তু কাঁচামাল রপ্তানি করে, প্রসেস যে প্রোডাক্টগুলো সেটার থেকে তারা বেশি কি রটা রপ্তানি করে। কারণ একটা ফিনিশড প্রোডাক্ট বা রেডি প্রোডাক্ট সেটা করতে তার যতটুকু খরচ, তার থেকে যদি সে কাঁচামালটা বাইরে রপ্তানি করতে পারে তাহলে সেখানে কিন্তু তার খরচটা কম এবং তার ইনকামটা বেশি। যেমন দেখো, বাংলাদেশের বাণিজ্যের সিংহভাগই হলো কাঁচামাল ও কৃষিজাত পণ্য। এর মধ্যে আছে কাঁচা পাট, চা, চামড়া, তামাক, মাছ প্রভৃতি হচ্ছে বাংলাদেশের মেইন রপ্তানি কারক দ্রব্য এবং এগুলোই হচ্ছে তোমার কাঁচামাল হিসেবে বাইরের দেশে রপ্তানি করা হয়। দেখা আছে শিল্পজাত দ্রব্য আমদানি। যদি রপ্তানি আমরা কাঁচামাল করি তাহলে সঙ্গত কারণে শিল্পজাত দ্রব্যটা আমাদের আমদানি করতে হবে। যেহেতু আমরা বলেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাহলে শিল্পের দিক থেকে বাংলাদেশ অবশ্যই পিছিয়ে আছে এবং সেটা অন্য উন্নত দেশের তুলনায় খুবই বেশি পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি করে, মেইনলি কাঁচামালটা বাইরের দেশে রপ্তানি করে এবং শিল্প প্রোডাক্ট জাত যে প্রোডাক্টগুলা সেগুলো সে আমদানি করে। যেমন এর মধ্যে আছে কি কি, যন্ত্রপাতি, লৌহ, ইস্পাত, ঔষধ, পেট্রোল, কয়লা, সিমেন্ট, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। এই দ্রব্যগুলো কিন্তু বাংলাদেশের যেহেতু প্রযুক্তিগত জ্ঞান কম, দক্ষতা কম, সেহেতু এই ধরনের দ্রব্যগুলো কিন্তু বাংলাদেশ বাইরের দেশ থেকে বাংলাদেশে আমদানি করবে। এরপর আছে খাদ্যশস্য আমদানি। খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি তোমাদের যে 2017-18 অর্থ বছরে 97,74,000 মেট্রিক টন খাদ্যশস্য বাংলাদেশে আমদানি করা হয়েছে বাইরের দেশ থেকে। তার মানে এই যে হিউজ পরিমাণ অ্যামাউন্টের যে খাদ্যশস্য সেটার ঘাটতি বাংলাদেশে আছে। যদি বাংলাদেশ এই পরিমাণ যে দ্রব্য সামগ্রী বাইরে থেকে আনছে, যেটা খাদ্যশস্যের মধ্যে পড়ছে অনলি, সেটা যদি উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হতো তাহলে কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করা লাগতো না। তাহলে বাংলাদেশের আমদানির কারক যে প্রোডাক্টগুলো আছে তার অনেক বড় একটা ফ্যাক্টর কিন্তু ভোগ্য পণ্য বা খাদ্যশস্য আমদানি।
আমদানি কিন্তু বাংলাদেশ অনেক বেশি করছে, কিন্তু রপ্তানি করছে কম। তাই এখানে থার্ড পয়েন্টে আছে মুষ্টিমেয় দ্রব্য রপ্তানি। বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত দেশের তালিকায় এখনো আছে, সেহেতু বাংলাদেশ ন্যাচারালি কি করবে, তার আমদানিটা অনেক বেশি হবে বা আমদানির পরিমাণটা বেশি হবে, কিন্তু রপ্তানির পরিমাণটা অনেক কম হবে। সেই জন্য বলা হয়েছে মুষ্টিমেয় দ্রব্য বাংলাদেশ রপ্তানি করে। রপ্তানির তুলনায় আমদানির সংখ্যা অধিক, সেটা তো বলেই ফেলেছি। প্রতিবেশী দেশসমূহের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক। প্রতিবেশী দেশ যেগুলো স্বাধীনতার পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্য যেটা শুরু হয়, সেটা বাংলাদেশ কিন্তু প্রতিবেশী দেশের সাথে বেশি বাণিজ্য করে। এর কারণ কি? যেহেতু বাংলাদেশ মাত্র স্বাধীনতা 50 বছর পূর্তি হলো, বেশি দিন এখনো যায়নি, তারপরও আমাদের অর্থনীতি এখন ইন্ডিয়াকেও ছাড়িয়ে গিয়েছে। এটা আমাদের দেশের জন্য খুবই পজিটিভ একটা নিউজ। রিসেন্ট ঘটনা এটা, যে আমাদের দেশের ইকোনমি ইন্ডিয়ার ইকোনমি থেকেও অনেক বেশি সচল। তো এক্ষেত্রে সেটা যাই হোক, আমরা এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্যটা, সেটা কিন্তু প্রতিবেশী দেশের সাথে বেশি রিলেটেড। কারণ কি? যদি সে প্রতিবেশী দেশের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে তার পরিবহন ব্যয়টা বা তার পরিবহন করার যে সময়টা, সেটার ভেতরে কিন্তু অনেক, সেটার জন্য তাকে অনেক কম সময় নিতে হবে, অনেক কম হবে তার খরচটা। কিন্তু যদি প্রতিবেশী দেশের বাইরে কোনো দেশকে টপকে তার পরের দেশের থেকে কোনো কিছু আনতে চায় বা কোনো কিছু আমদানি করতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার খরচটা বেশি হয়ে যাবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে বাংলাদেশ কিন্তু প্রতিবেশী দেশের সাথে বেশি ঘনিষ্ঠভাবে বাণিজ্যিকভাবে সম্পর্কিত। যেমন হচ্ছে ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, এসব দেশ। সার্কভুক্ত দেশ, আমরা জানি সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা। এই সার্কভুক্ত দেশের সাথেও কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটা বেশি। তো মেইন কারণ হচ্ছে কি, যে যেহেতু এই দেশগুলো বাংলাদেশের ভৌগোলিক সীমানার কাছাকাছি অবস্থান করছে, দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো তাদের মধ্যেই, সেহেতু এই সকল দেশের মধ্যে যদি আমদানি রপ্তানিটা বেশি সংগঠিত হয়, তাহলে আমাদের আর্থিক যে নীতি বা বাণিজ্য যে নীতি, সেটা হয়তো অনেক বেশি আমাদের জন্য পজিটিভ হয় বা বেশি স্মুথ হয়। বিলাস দ্রব্যের আমদানি হ্রাস, আর একটা পয়েন্ট আছে বিলাস দ্রব্যের আমদানি হ্রাস। বাংলাদেশ কিন্তু এখন আমরা গভর্নমেন্টের এটা কন্ট্রিবিউশন বলি বা পাবলিকের কন্ট্রিবিউশন যাই বলি না কেন, বাংলাদেশ কিন্তু আগে থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা এখন অনেকটাই সচল। তো সেটা অবশ্যই সরকারের বড় একটা অবদান। তো সরকার কিন্তু বিলাসবহুল যে দ্রব্য সামগ্রী, সেইগুলোর আমদানিতে যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের অর্থনৈতিক চাকা এত সচল হতো না। কারণ বিলাসবহুল দ্রব্য সামগ্রীর জন্য আমাদেরকে পেমেন্টটা বেশি করতে হয়, কিন্তু এগুলোর ভোগের যে পরিমাণ, সেটা কিন্তু কম হবে। স্বাভাবিক একটা দেশের পাবলিক যারা জনসাধারণ, বেশিরভাগ মানুষ যে দ্রব্য সামগ্রীগুলো ভোগ করে, সেগুলো যদি আমদানি করা হয়, তাহলে সেই দেশের মানুষের ভাগ্য বদলানো সম্ভব। কিন্তু যদি মুষ্টিমেয় কিছু লোকের জন্য দ্রব্য সামগ্রী আদান প্রদান করা হয় বা আমদানি রপ্তানি করা হয়, তাহলে সেই দেশের টোটাল অর্থনীতিটা কিন্তু চেঞ্জ হবে না। সেই জন্য বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বিলাসবহুল দ্রব্য সামগ্রীর আমদানিটা কমিয়ে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আমদানির উপরে বেশি ফোকাস করেছে। এরপর আছে ওয়েজ আর্নার্স স্কিম। ওয়েজ আর্নার্স স্কিম, আমাদের দেশ থেকে হিউজ পরিমাণে জনশক্তি বাইরের দেশে রপ্তানি করা হয়, যেটা এটা একটা পয়েন্ট, যে জনশক্তি রপ্তানিটা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ অনেক লেবার বলি বা অনেক বুদ্ধিজীবী বলি, অনেক শ্রমিক শ্রেণী, যেটা আমরা বাইরের দেশে আমাদের বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওই লেবার শ্রমিক যে শ্রেণী, তাদের ইনকামটা। তো এই শ্রমিক শ্রেণী বাইরের দেশে যখন ইনকাম করছে, সেই ইনকামের এগেনস্টে কিন্তু একটা সিস্টেম চালু করা হয়েছে, ওয়েজ আর্নার্স স্কিম। এই যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে প্রবাসী ইনকামের মাধ্যমে, প্রবাসী যে আয়, যেটা আমাদের দেশের শ্রমিক শ্রেণী বা আমাদের দেশের লেবাররা বাইরে থেকে যে ইনকামটা পাঠাচ্ছে, তার এগেনস্টে একটা আমদানি সংঘটিত হয়, সেটাকে বলা হয় ওয়েজ আর্নার্স স্কিম। এই স্কিমের আওতায় কিন্তু অনেক ধরনের দ্রব্য সামগ্রীর লেনদেন হচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য আছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যের মধ্যে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম বাণিজ্যটা জলপথে হচ্ছে। যেমন আমাদের দেশের তো নদী প্রধান দেশ, আমরা জানি।
তো স্থলপথে যদি কোনো দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানি করা যায় বা আমদানি রপ্তানি করতে চায় কেউ, তাহলে যে যতটা বেশি কস্ট তার হবে তার থেকে অনেক কস্ট কম হবে তার জলপথে ওই দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানি করলে। তো সেই জন্য এখানে বলছে যে জলপথে বাংলাদেশের প্রায় 90% যে আমদানি রপ্তানি সেটা চালনা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সমুদ্র পথে তৈরি হয়, সম্পন্ন হয়। কেবল ভারত, মায়ানমার, নেপালের সাথে কিছু বাণিজ্য পথ স্থল পথে হয়। ভারতের সাথে আমাদের স্থল বন্দরের সম্পর্ক আছে, সেটা বেনাপোল স্থল বন্দর বলি বা আর স্থল বন্দর যেগুলো আছে ইন্ডিয়ার সাথে, এখান থেকে খুব স্মুথলি বাংলাদেশের দ্রব্য সামগ্রী ট্রানজাকশন করা যায়। কিন্তু অন্য দেশ যেগুলো স্থল পথে সুবিধা নাই, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জলপথের উপরে নির্ভর করতে হয়। লাস্ট ওয়ান আছে লেনদেনের প্রতিকূল ভারসাম্য। আমাদের দেশের বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হচ্ছে, অনেক আগে থেকেই হচ্ছে, এখনো আছে, ভবিষ্যতেও আরো স্মুথ হবে। কিন্তু এখনো আমরা কিন্তু এটা বলতে পারি যে লেনদেনের যে ভারসাম্যটা সেটা কিন্তু খুব বেশি স্মুথ নয়, বা এই ভারসাম্যটা প্রতিকূল আছে এখনো আমাদের দেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের যে ভারসাম্য সেটা কিন্তু প্রতিকূল। তার কারণ হচ্ছে কি, যে অর্থনীতির বিভিন্ন ধরনের যে প্রবলেমস গুলো আছে, সেটা হতে পারে তোমার বিদেশি জাহাজ ভাড়া, বিমান প্রিমিয়াম, বিদেশি শিক্ষা, ভ্রমণ খরচ, এই যে খাতগুলো আছে এতে যে বিশাল পরিমাণের একটা ব্যয়, এই সকল ব্যয়গুলো যখন ইনক্লুড করা হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, ট্যাক্স বলি যাই বলে, যখন এগুলো ইনক্লুড করা হচ্ছে তখন কিন্তু সেই দেশের বাণিজ্যের উপরে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ছে এবং খরচটা এত বেশি হয়ে যাচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিকূল একটা পরিবেশের তৈরি হচ্ছে। তো এই জন্য অ্যাট লাস্ট আমরা বলতে পারি যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য এখনো অতটা স্মুথ নয়, এখনো অতটা অনুকূলে নয়। তো এই সকল প্রতিকূলতা কাটিয়ে আমাদেরকে আন্তর্জাতিক বাণিজ্যকে আরো বেশি সম্প্রসারণ করতে হবে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা আরো দ্রুত ত্বরান্বিত হবে। এখন আমাদের আলোচনার যে দুটো বিষয় ছিল, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব এবং বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলো তোমরা বাসায় পারলে একটু ভালো করে দেখে নিবে। আর এরপরে আমরা এই সেম চ্যাপ্টারের আরো কিছু টপিক বাকি আছে, সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।